হ্যালো 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 সকল টপার্স বাংলা সায়েন্স স্টুডেন্টকে টপার্স বাংলায় স্বাগত জানাই। আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। যেটা 3rd নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। সেই নিউটনের গতিসূত্র যত ধরনের ফর্মুলা, যত টাইপসের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনকে কিভাবে সলভ করব, সেই কোশ্চেনের ট্রিক্স নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো পুরো বই নয়, আমরা একটা সামারাইজ করে যে এই টাইপসের, এই ধরনের ফর্মুলা থেকে এই টাইপসের কোশ্চেন হতে পারে, আর এই টাইপসের কোশ্চেন হলে তুমি কিভাবে সেই কোশ্চেনকে অ্যাপ্রোচ করবে, আর কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো কেমন কেমন ভাবে আমরা মনে রাখবো, সেই সব ধরনের কিন্তু পদ্ধতি আমি কিন্তু বলবো। এর আগে আমি প্রাচের গতির সমস্ত ধরনের ফর্মুলা দিয়েছিলাম, সেই ফর্মুলার মতো করে এইখানেও কিন্তু নিউটনের গতিসূত্রে একইভাবে কিন্তু হবে। ওকে, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি দেখবে 70% 80% কোশ্চেন কিন্তু, বা তোমার যে ফর্মুলা আছে সেগুলো মনে থেকে যাবে। তো একসাথে আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা ফিজিক্সকে করবো জয়। তো শুরু করা যাক নিউটনের গতিসূত্র। তো নিউটনের গতিসূত্র প্রথমে আমাকে বল থেকে শুরু হয়। যে আমরা জানি যে কোনো বস্তুর উপর বল যদি প্রয়োগ করি, সেই বস্তু চলতে পারে, নাও চলতে পারে। বস্তু যদি না চলে, আমরা কিন্তু এখনো ঘর্ষণ বল এখানে নিচ্ছি না। তো আমরা বস্তুর যদি ঘর্ষণ বল না নিই, তাহলে যে কোনো বল প্রয়োগ করলে কিন্তু চলবে বস্তু, এটা আমরা ধরতে পারি। কিন্তু প্র্যাকটিক্যালি হয় না, যে কোনো বল প্রয়োগ করলে বস্তু চলবে না, কারণ ঘর্ষণ বলকে এড়িয়ে গেলে তখন কিন্তু এমন বল প্রয়োগ করব যেটা ঘর্ষণ বলের থেকে বেশি যদি হয়, তাহলে কিন্তু বস্তু চলবে। তো এই কেসে আমরা কিন্তু ঘর্ষণ বলকে ধরছি না। তো ঘর্ষণ বলকে ধরছি না মানে যে কোনো বল প্রয়োগ করলে বস্তুর কিন্তু ত্বরণ আসবে। তো আমরা যদি বল প্রয়োগ করি ত্বরণ আসবে, বল যদি না প্রয়োগ করি তাহলে কিন্তু ত্বরণ আসবে না, বা আমাদের নেট প্রযুক্ত বল যদি শূন্য হয় তাহলেও ত্বরণ আসবে না। ওকে, ধরে নাও বল আমি 3-4টে বল প্রয়োগ করেছি, সেই 3-4টে বল যদি প্রয়োগ করি, সেই বস্তুর উপর নেট প্রযুক্ত বল যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু ত্বরণ শূন্য হবে। এবার ত্বরণ শূন্য হওয়া মানে বেগ সমবেগ হতে পারে, আর কি হতে পারে, বস্তু কিন্তু স্থির হতে পারে। সো ত্বরণ শূন্য হওয়া মানে বেগ শূন্য হওয়া নয়, বেগ শূন্য হতে পারে, বেগ ধ্রুবক হতে পারে। তো আমরা সবসময় এটাই বলবো, ত্বরণ শূন্য মানে বেগ ধ্রুবক। ঠিক। তো সাম্যাবস্থাতে আমি আসছি। কোনো বস্তুর সাম্যাবস্থা মানে কি বোঝায়? কোনো বস্তুর উপর নেট প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে কি হয়, তার কোনো দিকে কিন্তু ত্বরণ থাকবে না। এই এফ নেট যদি শূন্য হয়, তাহলে তাহলে এক্স এর দিকের যে বলগুলো আছে তাদের লব্ধি শূন্য হবে, ওয়াই এর দিকের বলের লব্ধি শূন্য হবে, জেড এর দিকের বলের লব্ধি শূন্য হবে। তাহলে টোটাল আমাদের কি হবে, ওর উপরে নেট প্রযুক্ত বল কিন্তু শূন্য হবে। তো সেই জন্য এফ নেট ইকুয়াস টু 0, এফ নেট ওয়াই ইকুয়াস টু 0, এফ নেট জেড ইকুয়াস টু 0 আমি লিখেছি। তো ঠিক। তো এখানে আমি 1 নম্বরে লিখেছি, দেখো এফ ইকুয়াস টু এম এ লিখেছি। সো এই এফ ইকুয়াস টু এম এ মানে কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কিন্তু ত্বরণ আসবে। এবার এই এফ কে আমি এফ এক্স, এফ ওয়াই, এফ জেড তিনটে দিকে নিয়ে নিয়েছি, এক্স এর দিকে, ওয়াই এর দিকে, আর জেড এর দিকে। কেন নিয়েছি? কারণ ত্বরণ ত্বরণ এক্স এর দিকের ত্বরণ এক্স এর দিকের বলের উপর নির্ভর করে, ওয়াই এর দিকের ত্বরণ ওয়াই এর দিকের বলের উপর নির্ভর করবে, জেড এর দিকের ত্বরণ জেড এর দিকের বলের উপর নির্ভর করবে। তো ধরে নাও একটি বস্তু আছে, সেই বস্তু এম বস্তু আছে, তার উপরে বল প্রয়োগ হচ্ছে এফ। তো এই এফ এক্স এর দিকে, ধরে নাও এই বস্তুটি যদি চলতে থাকে, কোন দিকে চলবে? ধরে নাও একটা খেলনা গাড়ি, ছোট্ট একটা বাচ্চা কি করছে, সেই খেলনা গাড়িকে চালাচ্ছে। ঠিক। তো সে কিভাবে বল প্রয়োগ করে, নিজে দাঁড়িয়ে থাকে, এইভাবে করে কিন্তু এফটা কোনো একটা কোণে কিন্তু সে লাগাতে থাকে। কিন্তু দেখা যায় এই গাড়িটি কি হয়, এইভাবে ত্বরণ নিয়ে যেতে থাকে। তাহলে আমরা কি লিখবো? ত্বরণ সমান এফ বাই এম। এটা যদি ভর এম থাকে, এফ বাই এম লিখবো, নাকি ত্বরণ সমান এফ এক্স বাই এম লিখবো? তো কনফিউশন। এফ এক্স মানে এই যে এফ লাগছে সেটা কোনো কোণে লাগছে, তাহলে এই যে ত্বরণ হচ্ছে, এই ত্বরণটা তো এক্স এর দিকে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই এফ কিন্তু এই ত্বরণ দিচ্ছে না। এই এফ এর একটা উপাংশ যেটা এক্স এর দিকে আছে, সেটা কিন্তু এই এ এক্সটাই দিচ্ছে। তো আমাদের এটা ঠিক হবে, এটা ভুল হবে, সেই জন্যই কিন্তু এটা লেখা হয়েছে। এবার কথা হচ্ছে এই এফ এক্সটা কি হবে? এই এফ এর একটা উপাংশ এই দিকে এফ এক্স, যেটা হয়ে যাবে এফ কস থিটা, আর এফ ওয়াই যেটা হয়ে যাবে এফ সাইন থিটা। সো এক্স এর দিকে যদি গাড়ি চলতে থাকে, তাহলে সেই ত্বরণটা হয়ে যাবে এফ কস থিটা বাই এম।
ঠিক কোনোদিনও এফ বাই এম হবে না, এফ কস থিটা বাই এম হবে। যদি এই গাড়িটিকে এমনভাবে টানা হতো, এই গাড়িটিকে যদি এমনভাবে টানা হতো এফ একদম সমান্তরালভাবে, তাহলে কিন্তু এফ বাই এম হতো। কারণ পুরো বলটাই কি করছে, ওই ত্বরণের জন্য অনুভূমিক দিকে ত্বরণ এক্স এর দিকে ত্বরণের জন্য পুরো বলটাই রেসপন্সিবল। বাট এখানে কি হচ্ছে, একটা বল কি হচ্ছে, বলের একটা অপাংশ ওয়াই এর দিকে। সো খেয়াল রাখবে, কখনো এ ধরনের কোশ্চেন এলে ত্বরণ যদি এফ বাই এম লিখে ফেলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর ত্বরণ যদি এই দিকে দেওয়া থাকে আর এফ বাই এম লেখা থাকে, এটা কিন্তু হবে না। এই দিকে ত্বরণ এফ কস থিটা বাই এম হবে। ঠিক আছে, এইটার জন্য আমি এটা বানিয়েছি। সো ত্বরণ বল প্রয়োগ করলে ত্বরণ আসে, বল না প্রয়োগ করলে ত্বরণ আসবে না। বল না প্রয়োগ করলে এক্স এর দিকে বল শূন্য হবে, ওয়াই এর দিকের বল শূন্য হবে, জেড এর দিকের বল শূন্য হবে। ঠিক, এবার এর আবার তিনটে এই যে এফ নেট জিরো সেগুলোর পার্টে চলে যাচ্ছে। এভাবে এখানে কিরকম থাকে, একটি বস্তু আছে, একটি বস্তু m1 আর তার নিচে আরেকটি বস্তু আছে m2। ওকে, বা এমন হতে পারে একটি বস্তু আছে m1 আর একটি বস্তু আছে m2। ঠিক, তো সাম্যাবস্থাতে আছে, বস্তু স্থির আছে, কোথাও যাচ্ছে না, মানে সাম্যাবস্থাতেই আছে। সাম্যাবস্থাতে আছে মানে বস্তুর ওপর নেট প্রযুক্ত বল শূন্য হচ্ছে। এখানেও নেট প্রযুক্ত বল শূন্য, এখানেও নেট প্রযুক্ত বল শূন্য। সো আমাকে জিজ্ঞেস করবে এখানে টান কত হবে আর এখানে টান কত হবে। ঠিক, সো এখানে টান কত হবে, এখানে টান কত হবে, যে দড়ি নেওয়া হয়েছে তার টান কত হবে। আর আমাদের কেসে এই যে দড়িগুলো আছে বা স্ট্রিং গুলো আছে, সেই স্ট্রিং গুলোর কোনো ভর দেওয়া হয় না, ভরহীন রশ্মি থাকবে। আর কি হবে, এই দড়িকে প্রসারণ করা যাবে না, এইভাবে কিন্তু ধরে এই চ্যাপ্টারটাকে কিন্তু ডিল করতে হবে। ঠিক আছে, এখানে হলে কি হবে, এখানে হলে তো আমাদের এ বির মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল লাগে। ধরে নাও এটা এ এটা বি, আমাদেরকে এফ এ বি লিখতে হয়। এফ এ বি বল এর ওপরে বির দ্বারা বা বির ওপরে এর দ্বারা বল কি হবে। ওকে, সো এটা লিখতে হয়। সো আগে তো আমরা এইটা দেখে নিই কি হবে। সো সাম্যাবস্থা আছে, নেট প্রযুক্ত বল প্রত্যেকটা বস্তুর ওপরে কি হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে এই m2 কে আমরা লিখতে পারি নিচের দিকে m2g লাগছে আর উপর দিকে t2 লাগছে। আর বস্তু কোনো দিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে না, মানে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে বল কি হবে, সমান হয়ে যাবে, ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল। তাহলে আমি বলতে পারি T2 equals to m2g, রাইট। কে বলবে mt1 কি হবে, সো তার জন্য আমাকে m1 এর ছবি আঁকতে হবে। m1 এর নিচের দিকে m1g লাগছে আর উপর দিকে টান t1 লাগছে। টান দড়িটাই তো ওকে ধরে রেখেছে। বাট আরো একটা আছে, তুমি ভেবে দেখো, এই যে টান t2 আছে, এই টান t2 ও তো ওর উপরে লাগছে। এই যে টান t2 আছে, এই টান t2 ও তো লাগছে। ঠিক আছে, তুমি ভেবে নাও তোমার একটা বন্ধু এভাবে করে ঝুলছে, এভাবে দু হাত ধরে এভাবে ঝুলছে, তার পা ধরে আরেকজন বন্ধু ঝুলছে। ঠিক, তার পা ধরে আরেকজন বন্ধু ঝুলছে। বাট তুমি জানতে দিচ্ছ না প্রথম বন্ধুকে তোমার নিচে আরেকজন ঝুলছে বলে, এ বি সি। তোমার বন্ধুকে এটাই ভাববে যে আমার শুধুই বি ঝুলে আছে। পরপর যদি সির নিচে আরেকজনকে লাগিয়ে দাও, তোমার ওপরে যে বন্ধু আছে এ, সেও বুঝতে পারবে যে নিচের দিকে ভর বাড়ছে। তাহলে এখানে যে টান টি1 আছে, যত নিচে ভর বাড়িয়ে যাবে সেই এফেক্টটা কিন্তু ওখানে ট্রান্সফার হবে, সেই এফেক্টটা ভর যে বাড়বে সেটা ট্রান্সফার হবে। আর তার মাধ্যম হচ্ছে এই টানের দ্বারা, টি2 দ্বারা। সো টি2 কে ভুললে চলবে না, যত ধরনের ফোর্স আছে লিখতে হবে, বল আছে আমাকে লিখতে হবে। সো আমি এখানে টি2 লিখবো। সো এটা টি2। সো ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল যদি আমি সমান করি, T1 হয়ে যাবে m1g প্লাস T2। এবার তুমি দেখো T2 আমি অলরেডি জানি m2g, তো আমি বসিয়ে দিতে পারি T1 equals to m1g প্লাস m2g। ঠিক, তার মানে আমার যে টান 1টা এসছে, টান 1 যেটা এসছে সেটা কি হয়েছে, m1 প্লাস m2 ইন্টু জি, টোটাল নিচে যে ভর আছে তার জি।
তার মানে এটাই হয়েছে, এই যে এ বি সি ডি করে বন্ধু তোমরা ঝুলছো একে অপরের এতে পা ধরে ঝুলছো, এইটা ডি বন্ধু, এ বন্ধু, বি বন্ধু, সি বন্ধু, ডি বন্ধু, ঠিক। সো এ বন্ধুর ওপরে টান কত লাগবে, এ বন্ধুর ওপরে টান কত লাগবে, সমস্ত নিচে যতগুলো বন্ধু আছে সমস্ত বন্ধুর ভার লাগবে, কিন্তু টান সমস্ত বন্ধুর ভার, মানে এম বি প্লাস এম সি প্লাস এম ডি ইন্টু জি টোটাল। তো সেটাই তো হয়েছে, টি ওয়ান দেখবে ও পুরো এম ওয়ান প্লাস এম টু কে কি করছে, ধরে রেখেছে, ঠিক। তো সেম একইভাবে তোমার বন্ধু এ ভাববে যে আমি বি সি ডি এই তিনটেকেই ধরে রেখেছি, রাইট। কেউ বলবে স্যার বি তে কত টান লাগছে, বি বন্ধু কত টান অনুভব করবে, সো বি বন্ধু দেখবে আমার নিচে তো সিডি আছে, সেই সিডির ভর কিন্তু আমার পায়ে লাগছে, তাহলে এম সি প্লাস এম ডি ইন্টু জি হয়ে যাবে, ঠিক। সব থেকে যে শেষে আছে সি কে যে ধরে রেখেছে তাকে শুধু ডি ধরে রেখেছে, তো কি হয়ে যাবে, তার মনে হবে যে শুধুই ডি নিচে আছে, এম ডি ইন্টু জি হয়ে যাবে। সো এইভাবে করে তুমি কিন্তু রিলেট করতে পারবে এর সাথে এটা, ওকে। বাকি চলো, এইখানে এটা টান ছিল, এইখানে কি হয়, আমি যদি এম ওয়ান এর ছবি আঁকি, এম ওয়ান এর ছবিটা হবে নিচের দিকে এম ওয়ান জি, তাকে ধরে রাখার জন্য উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল লাগবে, আর সেই বল হচ্ছে বল এর উপর বেদ দ্বারা, যেটাকে আমরা এন দিয়ে লিখতে পারি, যেটাকে আমরা এন দিয়ে লিখতে পারি। সো এন সমান প্রথমেই কি হয়ে যাবে এম ওয়ান জি, কারণ এম ওয়ান বস্তুর কিন্তু কোনো ত্বরণ নেই, সো এন ইকুয়ালস টু এম ওয়ান জি। এবার আমি যদি এম টু জি কে দেখি, এম টু জির যদি আমি ছবি আঁকি, এম টুর যদি ছবি আঁকি তাহলে কেমন হবে দেখো, সো এন হচ্ছে এম ওয়ান জি হয়ে গেছে, ঠিক। এটা ক্লিয়ার করছে। এবার এম টু বন্ধু, এম টু যে আছে, তুমি ভেবে দেখো এই এম ওয়ান এর উপরে কেউ যদি গিয়ে দাঁড়িয়ে যায়, এম টু কি বুঝতে পারবে না ওর উপরে কেউ দাঁড়িয়েছে? অবশ্যই বুঝতে পারবে। সেটা কার থ্রো দিয়ে বুঝতে পারবে? এই যে এফ এ বি এর ওপরে বি দ্বারা এর ওপরে যে বলটা লেগেছে তার বিপরীতমুখী বল কিন্তু বির ওপরে এর দ্বারা লাগবে, নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক। সো এই যে বস্তু আমি এফ এ বি লাগিয়েছি, এর নিচে আমি যদি এম টু বানাই, নিচের দিকে এম টু জি তো লাগবে, আর এখান থেকে এফ এ বি উপর দিকে লেগেছে মানে তার একটা নিচের দিকে প্রতিক্রিয়া বল হিসেবে এফ এ বি কিন্তু লাগবে, এফ এ বি কিন্তু লাগবে প্রতিক্রিয়া বল হিসেবে। এবার এখান থেকে তুমি দেখবে গ্রাউন্ড থেকে একটা প্রতিক্রিয়া আরো লাগবে, যতগুলি তল থাকবে, যতগুলি তল থাকবে, এখানে একটা তল আছে এর উপরে একটা লাগবে, উপরে একটা তল আছে সেখান থেকেও একটা এন লাগবে, তো যতগুলি তল আছে একটি বস্তুর ওপরে, একটি বস্তু যতগুলো তলের সঙ্গে স্পর্শ করে আছে ততগুলো কি হবে, তার উপর লম্ব প্রতিক্রিয়া বল লাগবে। সো লম্ব প্রতিক্রিয়া বল এখানে যেটা হবে, আমি যদি এটাকে গ্রাউন্ড সি ধরি তাহলে ওপর দিকে একে বাঁচাচ্ছে কে, নিচের দিকে এফ এ বি লাগছে আর এম জি লাগছে, তাহলে ওপর দিকে কেউ তো বাঁচাচ্ছে, সেইটা হচ্ছে এফ বির ওপরে সি দ্বারা, ওকে। সো ওপরে আমি এন ইকুয়ালস টু এম ওয়ান জি লিখে নিয়েছি, এনটাই ছিল এফ এ বি, ঠিক। এবার নিউটনের তৃতীয় গতি মানে তৃতীয় গতিসূত্র হিসেবে এফ এ বি আর এফ বি এ কিন্তু একই হবে, এটা এফ বি এ হবে, এ বি লিখেছি বি এ, একই হয় কিন্তু বিপরীতমুখী হয়। সো এফ বি ও কি হয়ে যাবে, এন এম জি হয়ে যাবে, এফ এ বি ইকুয়ালস টু এফ বি এ, সেটাই কি হয়ে যাবে, এম ওয়ান জি হয়ে যাবে, ওকে। সো এম ওয়ান জির এফেক্টটা কার থ্রো দিয়ে এসছে, লম্ব প্রতিক্রিয়া বলের থ্রো দিয়ে, এফ বি এর থ্রো দিয়ে কিন্তু এর কাছে পৌঁছেছে, ঠিক। তাহলে আমি লিখতে পারি এই সমীকরণ এফ বি এ প্লাস এম টু জি, এম টু জি, এটা এম টু জি ইকুয়ালস টু এফ বি সি, ওকে। সো এবার আমি এফ এ বি জানি, এখানে বসিয়ে দেবো, তার মানে যে তলে আছে, যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ড বা যে ভূমি আছে সে ওপর দিকে কত বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগ করছে, ঠিক আছে। তো এবার আমরা বুঝতে পেরেছি কি হবে, ধরে নাও এ আছে এম ওয়ান, এখানে আছে এম টু, এখানে আছে এম থ্রি, ঠিক। আমাকে বলছে এখানে বল কত প্রয়োগ হচ্ছে, এখানে। তো তুমি দেখতেই পাচ্ছ যে এর উপরে যে ভর, টোটাল ভর আছে সেটাই কি করবে, এর উপরে এফেক্ট ফেলবে। তার মানে আমি যদি এই ছবিটা আঁকি, তুমি কাঁধে বসে আছো, তোমার বন্ধুর কাঁধে বসে আছো, এবার কিন্তু
আগে ঝুলছিলে, এখন কাঁধে বসে আছে, কাঁধে বসে আছে। এ বন্ধু, বি বন্ধু, সি বন্ধু। এটাকে একটু মোটা বানিয়ে দিই। এ বন্ধু, বি বন্ধু, সি বন্ধু, তিনজনে কাঁধে বসে আছে। এবার তুমি বুদ্ধি করে সি কে না জানিয়ে যদি এর ওপরে আরেকটা কাউকে, যে হ্যাঁ চলে আয় আমার মাথায় বসে বল, তো এর ওপরে যদি কেউ এসে বসে তাহলে সি বুঝতে পারবে। কি করে বুঝতে পারবে? কারণ এর থ্রো দিয়ে বিতে কি হচ্ছে, লম্ব প্রতিক্রিয়া বলের দ্বারা বির ওপরে বল প্রয়োগ হচ্ছে, বি আবার তার লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা সির ওপরে বল প্রয়োগ করবে। সো কোনো না কোনো ভাবে কি হবে, এটা কিন্তু ট্রান্সফার হবে। তো তুমি দেখবে বি যেটা ফেস করবে সে এম এর ওজনটাকেই ফেস করবে, ওজন বা ভারকে। তাহলে বির ওপরে যেটা লাগবে সেটা হবে এম এ জি, ঠিক। যদি এখানে সির ওপরে কত লাগে বলে, তাহলে কি হয়ে যাবে, এম এ প্লাস এম বি ইন্টু জি। যদি গ্রাউন্ডের ওপর লাগে জিজ্ঞেস করে কত বল, তাহলে এম এ প্লাস এম বি প্লাস এম সি জি, ঠিক। তো গ্রাউন্ডের ওপরে যেটা লাগছে সেটা সির ওপরেও লাগছে, এটা খেয়াল রাখতে হবে। যেটা সি গ্রাউন্ডকে লাগাচ্ছে, গ্রাউন্ডও সি কে সেটাই লাগাচ্ছে। যেটা এ বি কে বল প্রয়োগ করছে, বিও কিন্তু এ কে বল প্রয়োগ করছে। যেটা বি সি তে লাগাচ্ছে, সেটাও সি বি কেও লাগাচ্ছে। এখান থেকে আমি যদি এখানে কেউ বের করতে দেয়, তাহলে এম থ্রির ওপরে যে লম্ব প্রতিক্রিয়া বল লাগবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি হয়ে যাবে, ঠিক। তো এইভাবে আমাদের কিন্তু লম্ব প্রতিক্রিয়া বল ক্যালকুলেট করতে দেওয়া হয়। কোনো বস্তুর উপরে আবার এফ নেট জিরো কতগুলো বল প্রয়োগ হচ্ছে, সেই বলগুলো মিলে যে নেট প্রযুক্ত বল শূন্য করছে তারও কতগুলো কিন্তু নিয়ম আছে। যদি বলা হয় একটি বস্তুর উপর দুটি বল প্রয়োগ হচ্ছে, তাহলে এফ নেট জিরো হওয়ার একটাই হচ্ছে এই হতে পারে কন্ডিশন, যে দুটি বল বিপরীতমুখী হতে হবে আর তাদের মান সমান হতে হবে, ঠিক। 1 নম্বর। 2 নম্বর, যদি তিনটি বল প্রয়োগ হয়, তিনটি সমান বল প্রয়োগ হয়, তাহলে কি হবে, তিনটি বলকে 120 কোণে থাকতে হয়। 120 কোণে যদি থাকে তাহলে তাদের নেট প্রযুক্ত বল শূন্য হয়ে যাবে। ধরে নাও একটি বস্তু আছে, সেই বস্তুর উপরে আমি 10 নিউটন প্রয়োগ করছি, আবার 120তে 10 নিউটন প্রয়োগ করছি, আবার 120তে 10 নিউটন প্রয়োগ করছি। তো কি হবে, এই বস্তুর যে নেট প্রযুক্ত বল কি হবে, বস্তুর ওপরে শূন্য হয়ে যাবে। তো প্রথমে বললাম দুটি হলে বিপরীত ভেক্টর হতে হবে, বিপরীতমুখী সমান মানের। তিনটি হলে যদি সমান মান হয়, যদি সমান মান হয় তাহলে 120তে থাকতে হবে। কেউ বলবে স্যার সমান মান যদি না হয় তাহলে কি করব? তো এটাতেই আসছি, সমান মান যদি না হয় আমাদের ল্যামি বাবা আছে, ল্যামি থিওরম। ল্যামি থিওরম আমাদেরকে কি বলছে, ল্যামি বলছে যে তিনটে বল যদি প্রয়োগ হয় F1 F2 আর F3 যদি প্রয়োগ হয়, F1 এর উল্টো দিকে আলফা কোণ যদি থাকে, F2 এর উল্টো দিকে বিটা কোণ যদি থাকে, F3 এর উল্টো দিকে যদি গামা কোণ থাকে, তাহলে F1 বাই সাইন আলফা, F1 বাই তার উল্টো কোণ, উল্টো কোণ মানে যে দুটো কোণ F1 এর সঙ্গে টাচ নেই সেটা বাদ দিয়ে, যে দুটো টাচ করে আছে সেটা বাদ দিয়ে, যেটা F2 যদি বলা হয়, F2 বাই এই দুটো থাকবে না সাইন বিটা, সাইন বিটা ইকুয়ালস টু F3 বাই সাইন গামা। এই নিয়ম যদি হয়ে যায়, মিলে যায় এই নিয়ম, তাহলে কি হয়ে যাবে, এই তিনটে বল মিলে কি হবে, নেট প্রযুক্ত বল শূন্য করবে। তাহলে উল্টোটাও সঠিক, যখন এফ নেট জিরো হবে আমরা এই তিনটে ব্যবহার করে F1 F2 সাইন আলফা বিটা গামা সবকিছুই বের করতে পারবো, ঠিক আছে। তো ল্যামি থিওরাম এটাই বলছে, সাম্যাবস্থায় যখন থাকবে এইটা ইউজ করে নিলে সহজে কিন্তু কোশ্চেন সলভ করা যাবে। তো দিস ইজ ল্যামি থিওরাম। আর কি হয়, যদি তিনটে বল প্রয়োগ হচ্ছে, সেই তিনটে বল একই ত্রিভুজের ক্রমানুসারে সাজানো যায়, একই ত্রিভুজের তিনটি বাহুর ক্রমানুসারে সাজানো যদি যায়, এইভাবে করে সাজিয়ে নেওয়া যায়, এইদিকে 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 একই ক্রমানুসারে হতে হবে। ধরে নাও এটা এ ভেক্টর, এটা মানে F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর,
তাহলে F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়ালস টু 0 হয়ে যায় এই ক্রমানুসারে সাজালে। ঠিক আছে, এবার আমরা ল্যামি থিওরামের কোশ্চেন কিভাবে ইজিলি সলভ করতে পারি দেখো। আমাকে এভাবে কোনো একটা বস্তু ঝোলানো আছে, ধরে নাও এটা আলফা এটা বিটা, ঠিক, আর এই বস্তু সাম্যাবস্থাতে আছে, কোনো প্রবলেম নেই। তো বলবে এভাবে নট বাঁধা আছে, কিন্তু এই তিনটে কিন্তু একটি দড়ি নয়, এই দড়ি আলাদা, এই দড়ি আলাদা, এই দড়ি আলাদা। সো T1 T2 T3, ওকে, এইভাবে করে আছে। এবার কি কি সমীকরণ আমি লিখতে পারি দেখো। এই বস্তু যদি সাম্যাবস্থাতে থাকে তাহলে এই বস্তুর ওপরে শুধু তো T3 লাগছে, তাহলে নিচের দিকে M3G, ওপরের দিকে T3, ওপর দিকে T3। সো T3 ইকুয়ালস টু M2G হতে হবে। এক্ষুনি বললাম যে দুটি বল যদি একটি বস্তুর উপর প্রয়োগ হয় সেটা সমমুখী, বিপরীতমুখী এবং সমান মানের হতে হবে। তার মানে এর মান এর সমান হতে হবে আর উল্টো দিকে হতে হবে। তার মানে আমি বলতে পারি T3 ইকুয়ালস টু M3G। ঠিক, তো সাম্যাবস্থাতে আছে মানে এই বিন্দু সাম্যাবস্থাতে আছে, যে ও বিন্দু আছে সেই বিন্দু সাম্যাবস্থাতে আছে। এ যদি সাম্যাবস্থায় থাকে একেও সাম্যাবস্থাতে থাকতে হবে। ঠিক আছে, তো এখানে সাম্যাবস্থা। সো আলফা প্লাস বিটা, এই কোণটা যদি দেখা হয় 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে, 180 প্লাস আলফা প্লাস বিটা। আর একটু দেখে নাও, যদি এটাতে আমি সরল রেখাটা নিই, এটা T2 আর এটা T1। সো এই সরল রেখা যদি টানা হয় তাহলে বিপরীত কোণ হচ্ছে দেখো আলফা, এটা যদি আলফা হয় এটা আলফা হবে, কারণ দুটি সরল রেখা যদি যায়, সমান্তরাল রেখা যদি যায়, এই কোণ যা হবে এই কোণ যা হবে এই কোণও তাই হয়। সো বিপরীত কোণ তাই, সো এটা কি হয়ে যাবে বিটা। ওকে, সো এই যে বিন্দু আছে এই বিন্দুতে তিনটে বল প্রয়োগ হচ্ছে, একটা T2, একটা T1 আর একটা হচ্ছে T3, যেটা আমি জানি mg। এবার আমাকে কোণ দেখতে হবে, এটা যদি বিটা হয় তাহলে এই পুরো কোণটার কথা বলা হয়েছে, এই পুরো কোণ T1 এর উল্টো দিকে পুরো কোণটা আছে, তাহলে 90 প্লাস বিটা হবে। এই কোণটা বিটা তো আছে প্লাস আরো 90, সো এটা 90 প্লাস বিটা। এই যে কোণটা আছে এই কোণটা হয়ে যাবে 90 প্লাস আলফা, সো দিস অ্যাঙ্গেল ইজ 90 প্লাস আলফা। আর এখানে যেটা বাঁচছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। সো তিনটে কোণ আমি কিন্তু পেয়ে গেলাম। এবার আমি ল্যামি থিওরামের কাছে যাব। সো T1 বাই সাইন 90 প্লাস বিটা, T2 বাই সাইন 90 প্লাস আলফা ইকুয়ালস টু T3 বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, সো T1 বাই সাইন 90 প্লাস বিটা কি হয়ে যায় cos বিটা। সো T1 বাই cos বিটা ইকুয়ালস টু T2 বাই সাইন cos আলফা ইকুয়ালস টু T3 বাই সাইন 180 মাইনাস থিটা কি হয়ে যায় সাইন থিটা হয়ে যায়, তো হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা। ওকে, এবার T3 এর ভ্যালু আমি জানি M3G, T3 টাই হচ্ছে M3G। এবার বলো আমি যদি এই দুটোকে একসাথে নিয়ে নিই, এই সমীকরণকে না ধরে দুটো ধরি তাহলে T1 বেরিয়ে যাবে, এই সমীকরণ না ধরলে এখান থেকে T2 বেরিয়ে যাবে। তো সহজে কিন্তু এই কোশ্চেনকে তুমি সলভ করে নিতে পারবে ল্যামি থিওরামের মাধ্যমে। তো তোমাকে খুঁজতে হবে তিনটে বল প্রয়োগ হবে একই বিন্দুতে, আর তাদেরকে আমরা এইভাবে কি করতে পারবো লিখতে পারবো। ঠিক আছে, তো একই কোশ্চেন একই একে একই টাইপসকে আমি এইভাবে লিখতে পারি। দেখো এরকম একটা দেয়াল থাকবে, সেই দেয়ালে একটা বল যদি এইভাবে করে দড়ি দিয়ে বেঁধে ঝোলানো থাকে, একটা বল আছে, বলের ভর দেওয়া থাকবে, বলের ভর দেওয়া থাকবে আর বলা থাকবে একটা দড়ি বেঁধে কিন্তু এভাবে করে ঝোলানো আছে এখানে। সো টান কত হবে, দড়ির টান কত হবে যদি এম এটা হয়। তো তোমাকে এটা বুঝতে হবে এই যে দড়ি হয়েছে এই দড়ি কিন্তু কেন্দ্রবিন্দু থেকে যাবে, এটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যেমন ভাবেই রেখে দাও, একে ঘুরিয়ে রেখে দিলেও এ ঘুরে যাবে, এ কেন্দ্রবিন্দু থেকেই যাবে। তার মানে কেন্দ্রবিন্দুতে কি কি বল প্রয়োগ হচ্ছে
এখানে এমজি, আর এখানে টান লাগছে টান টি, আর একটা এখান থেকে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল লম্বের লম্বতে লাগে, তো এখানে লম্ব এটা হবে, তাহলে এটা কিন্তু এর মধ্য দিয়ে যাচ্ছে এনটা। এবার আমি ভেক্টরকে সমান্তরালভাবে এদিক ওদিক সরাতে পারি। সো এমজি তো এখানেই লাগছে, আমি এন কে এখানে সরাতে পারি, দিস ইজ এন, আর টি কে এখানে সরাতে পারি, সো দিস ইজ টি। আর এইখানের কোণটা দেওয়া থাকবে, এখানে কোণ যদি দেওয়া থাকে এটাও থিটা হবে, সো দিস ইজ থিটা, এটা। সো তিনটে বল আমি পেয়ে গেছি, তিনটে বল পেয়ে গেছি, কোণ পেয়ে যাব, এই পুরো কোণটা হচ্ছে 9, এটা হচ্ছে 90, আর এটা হবে 180 মাইনাস থিটা, আর এই পুরোটা হবে, এই পুরোটা যেটা দরকার, এই পুরোটা 180 90 প্লাস থিটা, 90 তার সঙ্গে আরো। তো ল্যামি থিওরাম দিয়ে তুমি সহজে করতে পারবে। তো ল্যামি থিওরাম ছাড়াও এই কোশ্চেনকে আরো সহজভাবে করা যেতে পারে। এইদিকে এন আছে, এদিকে এমজি আছে, টি কে আমরা ভেঙে নিতে পারি, এটা একটা আলাদা মেথড। ল্যামি থিওরাম না ইউজ করে এটাও করা যেতে পারে। সো এইদিকে হবে টি কস থিটা, আর এই দিকে হবে টি সাইন থিটা। তো সাম্যাবস্থা আছে মানে এক্স এর দিকেও আছে, ওয়াই এর দিকেও আছে। সো এক্স এর দিকে টি কস থিটা ইকুয়ালস টু এমজি হয়ে যাবে, আর এই দিকে ওয়াই এর দিকে এটা হয়ে যাবে, আর এখানে টি সাইন থিটা ইকুয়ালস টু এন হয়ে যাবে। সো এই দুটো সমীকরণ দিয়ে তুমি কিন্তু সলভ করতে পারবে কোশ্চেন, কারণ আমি একে দুটোকে ভাগ করে দিলে ট্যান থিটা হবে, ট্যান থিটা এটা বাই এটা করে নিলে ট্যান থিটা ইকুয়ালস টু এন বাই এমজি, সো এন ইকুয়ালস টু এমজি ট্যান থিটা হয়ে যাবে। যেটা আমি সবাইকে বলবো, তোমরা এখান থেকে ল্যামি থিওরাম লিখে এইটা আসছে কিনা একটু চেক করে নিতে পারো, ঠিক আছে। তো ফিরে আসি এই 2 নম্বরে, এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। আমরা সাম্যাবস্থা পড়ে নিয়েছি, এবার সাম্যাবস্থার পরে কি হবে, বস্তু, আর সাম্যাবস্থায় বস্তুকে রাখা যাবে না, ঠিক আছে, বস্তুকে আরো বল দেব, বস্তু কি হবে ত্বরণ নিয়ে কিন্তু চলতে থাকবে। এবার ত্বরণের সাথে কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে। এবার ত্বরণ কিন্তু শূন্য নয়, এবার ত্বরণ আসবে। তো একটা কথা মাথায় রাখতে হবে, যেদিকের বল সেদিকের ত্বরণ, যেদিকের বল সেদিকের ত্বরণ, ওকে, বা যেদিকে ত্বরণ সেদিকের বল কি হচ্ছে, যেদিকে ত্বরণ আছে সেদিকের বল আমাকে খুঁজে বের করতে হবে, কারণ সেই ত্বরণটাই সেই বল দিচ্ছে, ঠিক আছে। সো এখানে এফ ইকুয়ালস টু আমি ডেল্টা পি বাই ডেল্টা টি, যেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ভর বেগের পরিবর্তনের হার নেট প্রযুক্ত বল হয়ে যায়, ভর বেগের পরিবর্তনের হার নেট প্রযুক্ত বল, ঠিক আছে। যত তাড়াতাড়ি ভরবেগ পরিবর্তন হবে, যত তাড়াতাড়ি ভরবেগ পরিবর্তন হবে, ততই কি হবে প্রযুক্ত বল বেশি হবে। যত আস্তে আস্তে ভরবেগ পরিবর্তন হবে, তত কি হবে আমাদের ভরবেগ, আমাদের নেট প্রযুক্ত বল কিন্তু শূন্য হবে। সেই জন্য যারা ক্রিকেটার বল ধরে, বল ক্যাচ করার সময় হাতকে পিছিয়ে নেয়, হাতকে এই জন্য পিছিয়ে নেয়, সময়টা বাড়বে, সময় যদি বাড়ে এই ডেল্টা পি বাই ডেল্টা টিটা কম হবে, তাহলে এফটাও কম হবে, ঠিক আছে। ভরবেগ আস্তে আস্তে পরিবর্তন হবে, তো আস্তে আস্তে পরিবর্তন হলে বলটাও কিন্তু কম প্রয়োগ হবে, ঠিক আছে। এই যে অলিম্পিক হচ্ছে, সেই অলিম্পিকে আমরা যে ম্যাট, যারা রেসলিং করছে, নিচে যে ম্যাট থাকে, নিচে যেটা পাতা থাকে, সেটা কি হয় স্পঞ্জের রাখা হয়। তার মানে কি হচ্ছে, ওর উপরে পড়লে কি হবে, কিছুটা ভেতর দিকে প্রেস করে, কম্প্রেস করে কি হয়, সংকুচিত হয়ে ভেতর দিকে ঢুকে যায়। কেন, ওখানে যদি আমি ওটা না করতাম, আমি যদি স্পঞ্জের না বানিয়ে কনক্রিটের বানিয়ে দিতাম, সিমেন্টের, তাহলে কিন্তু হঠাৎ করে তুমি পড়তে, আর ভর বেগ কি হতো, হঠাৎ করে পরিবর্তন হয়ে যেত, তোমার বেগ সাডেনলি চেঞ্জ হয়ে 0 হয়ে যেত। বাট এখন কি হচ্ছে, স্পঞ্জের থাকার জন্য যখনই ওখানে পড়ে যাচ্ছে, অ্যাথলেটস পড়ছে, তখন কি হচ্ছে ভেতর দিকে হালকা করে ঢুকে যাচ্ছে, তার মানে সময়টা একটু বাড়ছে, আস্তে আস্তে করে গতিবেগ 0-তে হচ্ছে, আস্তে আস্তে করে ভরবেগ পরিবর্তন হচ্ছে। তাহলে কি হবে, নেট প্রযুক্ত বল যেটা তার উপরে লাগছে, যারা অ্যাথলেটিক্স বা অ্যাথলেট, তো তাদের উপরে নেট প্রযুক্ত বল কিন্তু কম লাগছে, ঠিক। সো এটা আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম, এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, ছোট চেঞ্জের জন্য, ছোট টাইমে ছোট চেঞ্জের জন্য আমরা এটা ব্যবহার করি। সো এটাকে একটু যদি এদিক ওদিক করি, যে পি যদি সময়ের অপেক্ষক, এফ যদি সময়ের অপেক্ষক হয়, এফ যদি সময়ের অপেক্ষক হয়, ধরে নাও সামথিং কে টি, কে হচ্ছে ধ্রুবক আর টি হচ্ছে
সময়ের সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে আমরা পি ডেল্টা পি যদি বের করতে চাই তাহলে সেই ডেল্টা পি কে আমরা লিখতে পারি এফ ডিটি। তার মানে যদি এটা দেওয়া থাকে ইন্টিগ্রেশন কে টি ডিটি, তো এরপরে যেটা হবে তুমি বের করে নেবে, সময় দেওয়া থাকবে কোনো T1 থেকে T2 পর্যন্ত ডেল্টা পির চেঞ্জ কি হবে যদি প্রযুক্ত বল আমার এমন প্রয়োগ হয়। ঠিক, সো এই যে এফ ডিটি ইন্টিগ্রেশন এফ ডিটি একে বলা হয় বলের ঘাত, একে বলা হয় বলের ঘাত। আর একটা আছে ঘাত বল, এই দুটো নিয়ে কিন্তু কনফিউশন হয়, ঘাত বল ও বলের ঘাত। ঘাত বল কি হবে, যেখানে শেষে বল লেখা আছে সেটা বল হবে ঘাত বল, তার মানে এটা একটা প্রযুক্ত বল, যেই বল খুবই বৃহৎ বল কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে প্রয়োগ হচ্ছে, সেই বলকে ঘাত বলবো। এই এফ লাগছে বৃহৎ বল, তো এফটা হচ্ছে ঘাত বল। কিন্তু এ যদি টি সময় ধরে লাগতে থাকে তাহলে এফ টি কি হয়ে যাবে বলের ঘাত, এফ টি হয়ে যাবে বলের ঘাত। মানে একটা হচ্ছে তোমার ঘাত বল যার কারণে আমার বলের ঘাত আসছে, ঠিক আছে। তো সেটা ডিফারেন্সিয়াল ফর্ম, এফ যদি টির সাথে পরিবর্তন হয় তাহলে আমরা বলের ঘাতকে এটা লিখি, যদি এফ ধ্রুবক হয় তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি। আর টি হচ্ছে ক্রিয়াকালের সময়, যতক্ষণ ধরে এফ বল প্রয়োগ হচ্ছে। ঠিক, তো এখান থেকে আমরা ইন্টিগ্রেশন এফটি থেকে আরো একটা জিনিস আমরা বলতে পারি, আর এই যে বলের ঘাতকে আমরা জে দিয়ে লিখি, ঠিক, এটা বলতে পারি যে এফ আর টির গ্রাফ যদি থাকে তাহলে তার যদি আমরা ক্ষেত্রফল বের করি T1 থেকে কোনো T2, তাহলে আমরা বলের ঘাত পাবো। সো এফ ডিটি কোনো একটা T1 থেকে T2 পর্যন্ত যদি দেওয়া থাকে, তার আমরা ইন্টিগ্রেশন করা মানে তার ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল কার এফ আর টি কার বের। সো এফ ঘাত বল এবং সময়কাল যেটা আছে তাদের যে ক্ষেত্রফল হবে সেটা বলের ঘাত হবে, এমসিকিউ হতে পারে। ঘাত বল এবং সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল বলের ঘাত হয়, ঠিক। আর এই দুটোর ঘাত বলের যে মাত্রা হবে সেটা বলের মাত্রা হবে প্রযুক্ত বল MLT-2, এটা ঘাত বলের ঘাত হচ্ছে এফটি, সেই এফটি হচ্ছে বলের ঘাত হচ্ছে এফটি, আর সেটাকেই আমি জে দিয়ে লিখছি, আর সেই জেটাই হচ্ছে ডেল্টা পি। ওকে, সো খেয়াল রাখো এফ ডিটি সেটাই হচ্ছে জে আর সেটাই হচ্ছে ডেল্টা পি, তার মানে এর যে মাত্রা হবে সেটা ডেল্টা পির মাত্রা। সো পি এর মাত্রা যা হবে ডেল্টা পির মাত্রাও তাই হবে, তাহলে পি তো এমভি হয় স্যার, পি যদি এমভি হয় তাহলে এম আর ভি হয়ে যাবে LT-1, ঠিক। সো পির যেটা হবে সেটা এটা। সো ঘাত বলের মাত্রা এটা হবে প্রযুক্ত বলের মাত্রা, আর বলের ঘাত হবে ভরবেগের মাত্রা, ঠিক আছে, ভরবেগের মাত্রা। তো এটা দেখে নাও। ওকে, তো কখনো যদি এরকম গ্রাফ দেয়া থাকে তুমি সহজে কিন্তু এফটি কার্ভের এফ আর টির ক্ষেত্রফল বের করে, ধরে নাও কোনো T1 পর্যন্ত আছে, T0 পর্যন্ত আছে, আর এটা T1 আর এটা হচ্ছে T0। তো তোমাকে কি বলতে বলেছে বলের ঘাত, তো তুমি এর ক্ষেত্রফল বের করবে, এটা কোনো F0 দেওয়া আছে এর ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফল কি হবে, এটা একটা ট্রাপিজিয়াম হচ্ছে, তো ট্রাপিজিয়ামের বাহু যেটা আছে এটা T1 হচ্ছে, আর সমান্তরাল বাহুর এটা T0 হচ্ছে, আর উচ্চতা F0 হচ্ছে। তো ক্ষেত্রফল আমরা কিভাবে বার করি, দুটো সমান্তরাল বাহুর গড় নেওয়া হয়, তাহলে সমান্তরাল বাহু T0 প্লাস T1/2 ইন্টু F0, সমান্তরাল বাহুর দূরত্ব যেটা F0 হচ্ছে। তো এটা আমার জে হয়ে যাবে। না হলে তোমরা কি করবে, এইখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, বের করে যোগ করলে তুমি এটাই পাবে। ওকে, তো এটা ছিল আমাদের ঘাত বল এবং বলের ঘাতের যে কাহিনী, সেটা হচ্ছে এটা। ঠিক,
সো এই পুরো কাহিনীকে ডেল্টা পি ইকুয়ালস টু জে অ্যান্ড সেটাই এফ ডিটি। সো ডেল্টা পি আবার কি হয়, P2 মাইনাস P1 মানে MV2 মাইনাস MV1 বা MV মাইনাস MU যেটা লিখতে পারো, তাহলে MV মাইনাস ইউ হয়ে যাবে। তো তুমি দেখো এখানে আরো একটা লিখতে পারি, M যদি ধ্রুবক থাকে V মাইনাস ইউ ও লেখা যায়, যদি M ধ্রুবক থাকবে তখন হবে এটা। তো তোমাকে কোশ্চেনে কি করতে পারে, এই দুটো দিতে পারে, দিয়ে ভি ইউ ফাইন্ড করাবে যে বস্তুর প্রাথমিক গতিবেগ এত, যার ভর হচ্ছে 2 কেজি, তার উপর প্রযুক্ত বল 10 নিউটন 5 সেকেন্ড ধরে প্রয়োগ হচ্ছে, তাহলে অন্তিম বেগ কত হবে। ঠিক, একটি বস্তুর উপর 10 নিউটন বল 5 মিনিট ধরে 5 সেকেন্ড ধরে প্রয়োগ হচ্ছে, তার প্রাথমিক বেগ যদি ধরে নাও 2 মিটার পার সেকেন্ড হয়, আর বস্তুর ভর যদি 2 কেজি হয়, তাহলে অন্তিম বেগ কত হবে। তো এইটার সাথে এই ফর্মুলার সাথে এটা নিতে হবে। ঠিক, যদি ভরবেগ জিজ্ঞেস করতো তাহলে এটা নিতে এর সাথে, যদি আমার বলের ঘাত জিজ্ঞেস করতো তাহলে এটা। তাহলে এইভাবে করে তোমাকে এই ফর্মুলা থেকে খুঁজে নিতে হবে কি চাইছে। ঠিক আছে, এবার এই এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি তেই আবার পুরো কাহিনী লুকিয়ে আছে। সো পি যদি এম ভি হয়ে যায়, তাহলে এটা আমরা লিখতে পারি ডি বাই ডিটি এম ভি মানে এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডি এম বাই ডিটি। মানে এখান থেকে আমরা বুঝলাম কোনো বস্তুর যদি বেগ পরিবর্তন হয় তাহলেও কি আসে, প্রযুক্ত বল আসে। যদি বেগ না পরিবর্তন হয়ে ভরও পরিবর্তন হয় তাহলেও কি আসে, প্রযুক্ত বল আসে। ঠিক আছে, তো এই কেসটা হচ্ছে রকেটের কেস। রকেটে কি হয়, ভর পরিবর্তন হয়, ভর পরিবর্তনের কারণে বল প্রযুক্ত হয়। ঠিক, তো এটাও খেয়াল রাখতে হবে, গতিবেগের পরিবর্তন হলে যেমন বল প্রয়োগ হয়, ভরও পরিবর্তন হলেও বল প্রয়োগ হবে। এবার আমাদের এম যদি ধ্রুবক থাকে, ম্যাক্সিমাম কেস যদি রকেট না হয় এম ধ্রুবক হবে আর এই পার্টটা 0 হয়ে যাবে। সো এফ ইকুয়ালস টু আমরা ডিভি বাই ডিটি মানে এফ ইকুয়ালস টু এম ডিভি বাই ডিটি ত্বরণ হয়ে যায়। তো এটাই তো আমরা দ্বিতীয় গতিসূত্র বলে জানি, যেখানে ভর কি হয়, ধ্রুবক থাকে। তো ভর ধ্রুবক থাকলে এফ ইকুয়ালস টু এম এ লেখা যায়, না হলে কিন্তু লেখা যায় না। সো আজকে আমাদের এখান পর্যন্ত থাকবে। এর পরে আমরা এফ ইকুয়ালস টু এম এর যত ধরনের কোশ্চেন আছে, কিভাবে কোশ্চেন করতে হয়, কিভাবে ত্বরণ বের করতে হয়, টান বের করতে হয়, কপি কলের কোশ্চেন কিভাবে করতে হয়, সেই সব নিয়ে কিন্তু আসবো। তো তোমরা আমাদের পাশে থেকো, আমরা কিন্তু ভালো এর পরে যে থাকবে সেই ভিডিওগুলো দেখো, তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। আর তোমরা আশা করব এক্সামে তোমরা এখান থেকে কমন পাবে, আর সেই কোশ্চেন তোমরা কি করতে পারবে, সলভ করেই আসতে পারবে। সো thank you.